ধরে লাইভ করার ট্রাই করছিলাম আমাদের ডিসপ্লে জোনটাতে গিয়ে সবার সাথে একসাথে লাইভ করার একটা প্ল্যান করছিলাম, বাট কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য আসলে এটা করা যাচ্ছিল না বিকজ অফ দ্য সাউন্ড অ্যান্ড দ্য নেটওয়ার্ক। তো আমি চিন্তা করলাম যে ভিতরে আমাদের অফিস স্পেসে ঢুকে লাইভটা কন্ডাক্ট করা যায় কিনা, বিকজ আজকে কোনো গাড়ি রিভিউ বা স্টকের গাড়িগুলো নিয়ে কোনো কথা বলবো না, জাস্ট কয়েকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে গিয়ে আমরা যখনই আমাদের যে স্টকের গাড়ি অথবা প্রি অর্ডারের গাড়িগুলো নিয়ে কথা বলি তখন অবধারিতভাবে কয়েকটা কোশ্চেন চলে আসে। তার মধ্যে সরি একটা ইস্যু হচ্ছে খুবই কমন, সবার কাছে আসে, সেটা হচ্ছে গিয়ে গাড়ির প্রাইস কত। আমরা আমাদের যে স্টকের গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোর প্রাইস কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারি। আমাদের যেগুলো ঢাকায় রেডি থাকে অথবা পোর্টে রেডি আছে, এসব গাড়িগুলোর প্রাইস আমরা খুব সহজেই বলে দিতে পারি কাস্টমারদেরকে। কিন্তু প্রবলেমটা হয় হচ্ছে গিয়ে যখন প্রি অর্ডারের গাড়িগুলোর বিষয়ে আমরা কথা বলি, তখন অনেক কাস্টমার থাকেন হচ্ছে গিয়ে প্রি অর্ডারের গাড়ি কিনতে চাচ্ছেন, আগ্রহ প্রকাশ করছেন। তারা যেটা করেন সেটা হচ্ছে গিয়ে প্রি অর্ডারের গাড়িগুলো কিরকম প্রাইস পড়বে, আগে একটা প্রাইস কত, একটা দাম কত হবে, এইসব বিষয়ে ডিরেক্টলি কথা বলছেন। আমাদের যেটা সমস্যা হয়, যে মেজর যে ইস্যুটা হয় তখন হচ্ছে গিয়ে প্রাইস গুলো কোট করা নিয়ে বিরাট একটা সমস্যা হয়ে যায়। কারণ এই প্রাইস গুলো তো আসলে কোন ফিক্স না। আমরা যেখান থেকে কিনছি, আই মিন জাপানের যে অকশন মার্কেট থাকে, অকশন হাউস গুলো থাকে, সেখান থেকে যে আমরা গাড়িগুলো কিনছি সেখানে কিন্তু প্রাইস খুবই ভোলাটাইল থাকে, সবসময় আপস এন্ড ডাউন থাকে। তো এই প্রাইস গুলো কিন্তু কখনোই আমরা স্পেসিফিকলি বলতে পারি না। মোরওভার আরেকটা যে ইস্যুটা হয় সেটা হচ্ছে গাড়িগুলোর কন্ডিশন এবং মাইলেজ, গাড়ির প্যাকেজ, গাড়ির কালার, এই ইস্যুস গুলোর উপরে গাড়ির প্রাইস গুলো কিন্তু অনেক ভ্যারি করে, যার কারণে দেখা যায় যে স্পেসিফিক্যালি বলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যে আপনি হয়তো শুধু বলছেন আমাকে যে অ্যালিয়ন 2016 একটা গাড়ি কিনবেন, কিন্তু আমি জানতে পারছি না যে আপনি কি অপশন গ্রেড মাইলেজের গাড়ি কিনবেন। আমি যখন র্যান্ডমলি একটা প্রাইস বলে যাই তখন কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, কারণ আপনার হয়তো প্রপারলি সেই গাড়িটা সম্পর্কে কোনো ওই প্রাইস আইডিয়াটা না হলে তখন ডিফিকাল্ট হয়ে যাবে। এছাড়া আরেকটা ইস্যুজ যেটা হচ্ছে গিয়ে প্রাইস কম্প্যারিজনের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে গিয়ে আমরা যখন গাড়িগুলো জাপান থেকে নিয়ে আসছি প্রি অর্ডার করে, তখন একটা নির্দিষ্ট সময়ে আমরা পারচেজ করতেছি, ডেলিভারি করতেছি হয়তো বা 1 মাস পরে গিয়ে বা 25 দিন পরে বা 30 দিন বা 40 দিন পরেও ডেলিভারি হচ্ছে। ওই সময় পারচেজ করার প্রাইস আর সেল করার প্রাইস কিন্তু তখন স্ট্যাটিক হয়ে যাচ্ছে। আমি এখন ওনাকে কমিট করলাম যে আমি এটা 20 লাখে একটা গাড়ি দিব, ওনার বাজেট অনুযায়ী আমি পারচেজ করে নিয়ে আসলাম, ওনাকে কিন্তু 20 লাখে দিতে পারতেছি। কিন্তু আপনি যখন ওই গাড়িটা দেখেই আমাকে কমেন্ট করছেন যে এটা প্রাইস কত হবে, তখন ভেরি ডিফিকাল্ট। কারণ এখন কিন্তু প্রাইস তখন ঘুরে যায়, অনেক সময় কমে যায়, অনেক সময় বেড়েও যায়। এই জন্য এটা বলাটা খুবই ডিফিকাল্ট। বাট স্টকের গাড়িগুলোর ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এখন আমি যে ইস্যুটা নিয়ে কথা বলার জন্য আজকে লাইভটাতে আসলাম, সেটা মেইন ইস্যুটা হচ্ছে কি আমাদের এখানে আসলে প্রাইসটা এত বেশি সেন্সিটিভ কাস্টমারদের কাছে। আমি 20-30 হাজার টাকা দেখা যায় যে ডিফারেন্সে কিন্তু কাস্টমার একটা শোরুম থেকে বা একটা ইম্পোর্টারের কাছ থেকে আরেকজন ইম্পোর্টারের কাছে চলে যাচ্ছে। ভেরি কম্পিটিটিভ মার্কেট, এখানে খুব বেশি মানে প্রাইস নিয়ে বা প্রফিট মার্জিন করে এখানে টিকে থাকাটা খুবই ডিফিকাল্ট। তো সবাই খুবই কম্পিটিটিভ প্রাইসই অফার করে, চেষ্টা করে কাস্টমারকে তার কাছে রাখার জন্য। আমরাও এক চেষ্টাটাই করি। কিন্তু অ্যাবনর্মাল যেসব প্রাইস গুলো আসে আমাদের কাছে কাস্টমারের পয়েন্ট থেকে, ওনারা কিন্তু সহজ সরল ভাবে কাস্টমাররা, আপনারা দেখতে যাচ্ছেন যে একটা জায়গায় দেখে আসছেন একটা র্যান্ডম একটা গাড়ি বলি, যেমন
একটা অ্যাকোয়ার কথা যদি বলি, অ্যাকোয়া হয়তো আপনি দেখে আসতেছেন যে 12-13 লাখ টাকাতে পাচ্ছি, কিন্তু আমাদের এখানে আমরা 14-14.5 নিচে অ্যাকোয়া দিতে পারতেছি না। তখন কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় এই ইস্যুগুলো কাস্টমারকে বোঝাতে। এটা কেন হয়? আমি যদি একটু আমার ওন পারসেপশনসটা বলি এখানে, আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে কি সবাই নীতি নৈতিকতা সহকারে এখানে ব্যবসাটা করেন। তারপরেও এর মধ্যে কিছু ডিফারেন্স পিপল আছে যারা কাস্টমারদেরকে সহজ সরল ভাবে যারা গাড়ি কিনতে আসতেছে তাদেরকে ধোকা দিয়ে হোক প্রতারিত করে হোক ব্যবসা করে। এখন আমি যদি একটু ক্লারিফাই করি জিনিসটা, এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে কিন্তু ইম্পোর্টাররা থাকেন। আমি যদি সেলার পার্সপেক্টিভ পয়েন্ট থেকে বলি, যে ইম্পোর্টাররা থাকেন, দেন এখানে রিসেলার থাকেন। তো ইম্পোর্টার কারা, যারা আসলে জাপান থেকে ডিরেক্টলি গাড়িটা পারচেজ করে নিয়ে আসতেছেন, উনি হয়তো ডিরেক্টলি ওনার শোরুম থেকে হোক বা অফিস থেকে হোক ডিরেক্টলি কাস্টমার কাছে সেল করছেন, অথবা সরি উনি রিসেলারের কাছে গাড়ি দিয়ে দিচ্ছেন, রিসেলাররা তার মতো করে বিক্রি করছেন। রিসেলার হচ্ছে গিয়ে আরেকটা গ্রুপ যারা হয়তো ডিরেক্টলি ইম্পোর্ট করছেন না, ইম্পোর্টারদের কাছ থেকে গাড়ি উনি কিনে নিচ্ছেন, নেওয়ার পরে উনি বিক্রি করে দিচ্ছেন ওনার শোরুম অথবা অফিসের মাধ্যমে। তৃতীয় যে গ্রুপটা আছে তারা একটু তাদের ইস্যুটা একটু অন্যরকম, তাদেরকে আমরা ব্রোকার হিসেবে চিনি, যারা আসলে ইম্পোর্টার বা রিসেলারের কি কি স্টক আছে সেটা সম্পর্কে একটা আইডিয়া, মার্কেটে ঘুরে ঘুরে আইডিয়াটা কালেক্ট করছে। সেকেন্ড হচ্ছে গিয়ে পসিবল বায়ারের ডিমান্ডটা উনি কালেক্ট করেন, করার পরে উনি তার বায়ারের সাথে সেলারকে উনি মিট আপ করে দিচ্ছেন। সেলারের সাথে সেলারের প্রাইসের সাথে উনি একটা প্রফিট মার্জিন যোগ করে বায়ারকে দিয়ে দিচ্ছেন, অথবা বায়ারের প্রাইসটা জেনে সেটা অনুযায়ী উনি গাড়িটা বায়ারের হাতে হ্যান্ড ওভার করছেন। আমরা যেহেতু এখন ইনফরমেশনের সময়, অনলাইনে আপনি ফেসবুকে অথবা আদার প্ল্যাটফর্মে অথবা আপনি ফিজিক্যাল স্টোরে গেলেই প্রাইস সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো অনেকেই স্মার্টলি যেটা চিন্তা করে এসব জায়গায় ঘুরে ঘুরে উনি প্রাইস সম্পর্কে আইডিয়াটা নিয়ে নেন। দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট হচ্ছে গিয়ে এই ব্রোকারদের কারণে আপনি হয়তো বা প্রাইসের দিক থেকে হেরে যেতে পারেন, আর গাড়ি পাওয়া বা না পাওয়ার একটা সম্ভাবনা এখানে থাকে। অন্য দিক থেকে যদি চিন্তা করি, আরেকটা গ্রুপ আছে যারা হেভিলি ইনভেস্ট করেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, ইদার অন ফেসবুক অর আদার যে বিক্রয়ের যে প্ল্যাটফর্মগুলো আছে, আমি নাম মেনশন করে যদি বলি, এরকম এই বিক্রয়.com বা অন্যান্য যে এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে ওনারা বিক্রি করতেছেন গাড়িগুলো। ওনারা যেটা করেন, এই গ্রুপটা, যেটাকে আমি সবাই হয়তো এরকম না, বাট দেয়ার আর মেনি অ্যাডস আমাদের চোখে পড়ে, ফেসবুকে হোক অথবা এই বিক্রয়.com এই মার্কেট প্লেসে হোক, এসব জায়গায় ওনারা হেভিলি ইনভেস্ট করেন এবং কাস্টমারদেরকে প্রতারণা করার জন্য, কাস্টমারদের সাথে প্রতারণা করার জন্য কিন্তু ওনারা কিছু অ্যাবসার্ড প্রাইস দিয়ে তারপরে ওনারা গাড়িগুলো অ্যাডভার্টাইজ দেন। লাইক আমরা যদি বলি, আমার একজন কাস্টমার এসে বললো যে আমি এরকম এক্সিও সেল করছেন আপনি 16-16.5 লাখ টাকাতে, আমি তো 15 লাখ টাকা দিয়ে সেল কন্ডিশনে গাড়ি পাচ্ছি। কাস্টমার কিন্তু এত কিছু চেক করতেছে না, গাড়িটা অরিজিনালি আসলে কিরকম মাইলেজ আছে বা কোন গ্রেডের গাড়ি এটা, সেটাও চেক করছে না। আসলে আদৌ গাড়িটা জাপান থেকে আসতেছে কিনা বা আসছে কিনা বা রেডি আছে কিনা ওনারা চেক করছেন না। ওনারা হয়তো বা সরল বিশ্বাসে ওনাদের কথা বিশ্বাস করতেছে, কারণ প্রাইসটা অনেক কম দিয়ে রাখছে। তো এই গ্রুপটা যখন প্রাইস অফার করে তখন দেখবেন সবসময় অ্যাবসার্ড কিছু প্রাইস দিচ্ছে। ইউজুয়ালি সবাই এক ধরনের প্রাইস দিয়ে যাচ্ছে, আর উনি অ্যাবসার্ড কিছু প্রাইস দিয়ে গাড়ি বিক্রি করার চেষ্টা করছেন। এখন ইদার হতে পারে যে উনি ব্যবসা থেকে বের হয়ে যাবেন, ক্যাপিটাল লস করে হলেও উনি বের হয়ে চলে যাচ্ছেন, এই গ্রুপটা কোনো সমস্যা নেই, ব্যবসা করবে না, হয়তো চলে যাচ্ছে।
আরেকটা গ্রুপ থাকে যারা হচ্ছে গিয়ে সিগনিফিকেন্টলি মানুষকে প্রতারণা করার জন্য কাজটা করে। যেমন লাস্ট ফিউ ডেজ ব্যাক আমরা একটা ন্যাশনাল টিভিতে একটা নিউজ আসছিল হচ্ছে গিয়ে পোর্টে গিয়ে ওনারা গাড়ি কেনা বেচা করতেছে, কাস্টমাররা সব বিশ্বাসে টাকা দিয়ে দিচ্ছে, গাড়ি পাচ্ছে না। তো আমাদের যে অ্যাডভাইসটা থাকবে আপনাদের কাছে সেটা হচ্ছে যে আপনারা যখন গাড়ি পারচেস করতে যাবেন প্রাইসটা নিয়ে যখন কনসিডার করবেন, ডেফিনেটলি মার্কেটের প্রাইসটা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু অ্যাবসার্ড প্রাইস যারা দিচ্ছে সেই সব প্রাইস নিয়ে কম্পেয়ার করলে আপনি গাড়ি কেনাটা আপনার ডিফিকাল্ট হয়ে যেতে পারেন, প্রতারিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে। এখন কেন এই প্রাইসটা ভ্যারি করে, আপনি দেখেন জাপানেও কিন্তু একটা সেম গ্রেড মাইলেজের একটা গাড়ি সেম ডেতে একই প্রাইসে বিক্রি হয় না। এখানে তো ফিক্সড প্রাইস না যে আমি গেলাম এখান থেকে কিনে ফেললাম, এরকম হয় না। আবার জাপানে থেকে আপনি গাড়ি কখন নিয়ে আসছেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আমার গাড়ির প্রাইসিংটা কিরকম হবে। আমার বাংলাদেশে ঢোকার পরে গভর্নমেন্টের ডিউটি স্ট্রাকচারও তো একরকম থাকে না, চেঞ্জ হয়ে যায়, যার কারণে অবশ্যই গাড়ির প্রাইসটা ভ্যারি করবে টাইমের উপরে। তো এই ইস্যুস গুলোর কারণে আসলে কখনোই হয় না। তাই আমি যদি একটু দেখাই এখানে আমাদের স্ক্রিনে যদি দেখাই, যেমন এখানে স্পেসিফিক্যালি আমি যদি বলি সোলডি রুপগুলোতে দেখাই তাহলে বেটার হবে। যেমন এখানে যদি দেখেন খেয়াল করে একটা আর পয়েন্টের 78,000 কিলোমিটারের গাড়ি 5,26,000 ইয়েনে বিক্রি হলো। একটা আর পয়েন্ট 65,000 কিলোমিটারের গাড়ি, এটা 5,39,000 বিক্রি হলো। ঠিক তারপরে একটা আর এ গ্রেডের গাড়ি 83,000 কিলোমিটার, সেই গাড়িটা বিক্রি হলো এটা হচ্ছে কি 5,55,000 ইয়েনে। মানে এই গাড়িগুলোর মাইলেজ ডিফারেন্স আছে। আমি যদি আর এ পয়েন্টের গাড়িটার কথা বলি, এই গাড়িটা 83,000 কিলোমিটার হওয়ার পরেও এই গাড়িটা কিন্তু উপরে দুটা গাড়ি থেকেও বেশি দামে বিক্রি হলো। এখন কেন হলো, বাদ একটু দেখো যে প্রাইসের ডিফারেন্স দেখো একটু। প্রথম গাড়িটা বিক্রি হলো হচ্ছে গিয়ে 5 তারিখে, পরের গাড়িটা বিক্রি হলো 26 তারিখে, এর পরের গাড়িটা বিক্রি হলো হচ্ছে গিয়ে 21 তারিখে। ডেটের ক্রোনোলজিক্যাল এটা আমি রাখছি না এখানে, আমি জাস্ট দেখানোর জন্য। এই যে ডিফারেন্স গুলো হচ্ছে, এই ডিফারেন্স গুলো কিন্তু জাপানেই হচ্ছে। মানে এর থেকে বেশি মাইলেজের গাড়ি একটা থেকে আরেকটা বেশি মাইলেজের গাড়ি বেশি দামে বিক্রি হয়ে যাচ্ছে, কম মাইলেজের গাড়ি হয়তো আরেকটু কম দামে বিক্রি হচ্ছে। আবার উল্টাটাও হয়ে যাচ্ছে, কখনো কম মাইলেজের গাড়িটা বেশি দামে বিক্রি হচ্ছে, বেশি মাইলেজের গাড়িটা কম দামে বিক্রি হচ্ছে। এই ইম্প্যাক্টটা কিন্তু থাকে। অপশন গ্রেড আর হওয়া সত্ত্বেও গাড়ির প্রাইস বেশি হয়ে যাচ্ছে, আর হওয়া সত্ত্বেও গাড়ির প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে। অপশন গ্রেড 4 থাকা সত্ত্বেও বা 3.5 থাকা সত্ত্বেও গাড়ির প্রাইসটা কম্পারেটিভলি একটু কম প্রাইসে বিক্রি হচ্ছে। এগুলো জাপান মার্কেটের ভেরি কমন ফেনোমেনা, এটা হয়। তো এই ধরনের ক্ষেত্রে আসলে আমরা যে প্রাইস নিয়ে চিন্তা করি যে হয়তো জাপানে হয়তো এগুলার প্রাইস ফিক্স থাকে, আমরা কিনে আনতেছি, গভর্নমেন্টের ডিউটি দিচ্ছি আর গাড়িটা বিক্রি করে ফেলতেছি, এরকম হয় না। তো আপনারা যারাই গাড়ি প্রাইস নিয়ে জানতে চান, অবশ্যই মাথায় রাখবেন যে গাড়িগুলোর প্রাইস কখনোই ফিক্স না। অপশন গ্রেড মাইলেজের উপর যেরকম প্রাইসটা ডিফার করে, ঠিক একইভাবে গাড়িটা প্যাকেজ এবং গাড়িগুলোর কন্ডিশনের উপরেও এটা প্রাইস খুব সিগনিফিকেন্টলি ডিফার করে। আর আপনারা যখনই প্রাইস কম্পেয়ার করবেন, আগে একটা সময় সবাই এরকম
সেলিং প্ল্যাটফর্মগুলো, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গিয়ে গাড়িগুলো সম্পর্কে, প্রাইসগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু আমার মনে হয় না সোফার যা অবস্থা দেখতেছে এখান থেকে আসলে প্রাইস আইডিয়া নিলে আপনাদের হয়তো খুব বেশি সুবিধা হবে। তো এটা বেটার হবে ইফ আপনারা আমাদের অফিসে চলে আসেন ডিরেক্টলি, অথবা আমাদের সাথে ফোনে কথা বলেন। কথা বলে আমরা কি ধরনের প্রাইস অফার করতেছি, আর অপশনের থেকে যখন আমরা ডিরেক্ট গাড়িটা পারচেস করে আনবো তখন আপনারা কি কি সুবিধা পাবেন আর প্রাইসের দিক থেকে কতটুকু সুবিধা হবে, এটা ডিরেক্টলি আমাদের সাথে কথা বলে বা অফিসে ভিজিট করে নিলে বেটার হবে। আর অবশ্যই যারা এরকম অবাস্তব 50% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট, ক্যাশব্যাক, বিভিন্ন ধরনের অফার দিয়ে, হ্যাঁ, 5 লাখ টাকা ডাউন পেমেন্টে, 10 লাখ টাকা ডাউন পেমেন্টে গাড়ি দিচ্ছেন, তাদের অ্যাড গুলো আপনারা সযত্নে এগুলোকে ইগনোর করে দেন। এদেরকে এই এই ধরনের অ্যাড গুলো থেকে আপনি খুব একটা বেশি বেনিফিটেড করতে পারবেন না। বেটার হবে যারা জেনুইনলি ব্যবসা করছে, ইম্পোর্টার যাদের ইম্পোর্ট করছে, রিসেলার যাদের একটা অফিস বা শোরুম আছে, তাদের সাথে কথাবার্তা বলে আপনি একটা জেনুইন একটা সার্ভিস পাবেন। আজকে এই পর্যন্ত ছিল। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি ট্রাই করবো এখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য। আমার কাছে এখন এই মুহূর্তে একটাই কোয়েশ্চেন আছে। নিলয় হোসেন ভাই বলছেন যে নোয়া এক্স নন হাইব্রিড 15/16 মডেল 3.5 বা 4 গ্রেড পার্ল বা সিলভার কালার কত প্রাইস হবে? এখন এখানে ভাইয়া আপনি কিন্তু লেখেন নাই যে কত মাইলেজের মধ্যে গাড়িটা চাচ্ছেন আর কবে গাড়িটা কিনতে চাচ্ছেন। তো এই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়াটা একটু ডিফিকাল্ট। আমি একটা অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস কোট করতে পারি, কিন্তু এই প্রাইসটাই জাস্টিফাইড হবে, আপনি গাড়ি কেনার সময় এই প্রাইসই পাবেন, এটা কখনোই হবে না। তো অনেকেই প্রাইস অফার করেন যে স্টার্ট ফ্রম এত টাকা অত টাকা, কিন্তু ওগুলা দিয়ে আসলে খুব বেশি বেনিফিট হওয়ার সুযোগ নেই। তো আমার মনে হয় আমি আমার জিনিসগুলো ক্লিয়ার করতে পেরেছি আজকে এই লাইভ দিয়ে। তারপর যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আপনারা আমাদেরকে মোবাইলে কল দিয়ে অথবা আমাদের অফিসে ডিরেক্ট এসে কথা বলতে পারেন।